আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। প্রাথমিক তালিকায় বিএনপি এখনও স্থগিত রেখেছে 64 আসনের মনোনয়ন। এসব আসনকে ঘিরে নতুন করে আশা দেখছেন মনোনয়ন বঞ্চিতরা। সবাই তাকিয়ে আছেন দলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। দলটির নীতি নির্ধারকরা বলছেন, শরিকদের জন্য কিছু আসন ছাড় দিয়ে বাকিগুলোতে দলের একক প্রার্থী ঘোষণা করা হবে। তবে চূড়ান্তভাবে যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদেরকে দল অন্যভাবে মূল্যায়ন করবে। রুদ্র রফিকের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি আসনের মধ্যে ৬৪ আসনে কোনো প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কোথাও কোথাও পুরো জেলা, আবার কোনো কোনো জেলায় একাধিক আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি দলটি। ঢাকা 10 পরে ঘোষণা করা হবে। ঢাকার ২০টি আসনের মধ্যে ৭টি আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। খালি এসব আসনকে ঘিরে নানা সমীকরণ মেলাচ্ছেন প্রার্থীরা। তাদের আশা, সঠিক মূল্যায়ন হলে তালিকায় নাম উঠবে তাদের। ধানমন্ডিতে আমরা যেমন ৩২ নম্বর সুধা সদন, আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়, তাদের যে রিসার্চ ইনস্টিটিউট আছে সিআরআই, সেটার অফিস, এটা হলো তাদের দ্বিতীয় তীর্থস্থান গোপালগঞ্জের পরে। ঢাকা শহরের প্রাণকেন্দ্র বলা চলে কিন্তু এটাকে, হাব, মিডল পয়েন্টে এটা। তো এ জায়গাতে আমি মনে করি যে দলের নেতাকর্মীরা যেন আহত না হয়, হতাশ যেন না হয়, তাদের মধ্য থেকে যেন তাদের প্রার্থী তারা পায়। আমি মনে করবো যে দল সেটা বিবেচনা করা উচিত। দলের মধ্য থেকে দিতে চান, আমি একজন প্রত্যাশী। আন্দোলন সংগ্রাম, দীর্ঘদিনের ত্যাগ ও ভবিষ্যৎ রাজনীতির কথা বিবেচনা করে খালি থাকা আসনে যোগ্য প্রার্থী নির্বাচন করবে দল, এমন চাওয়া মনোনয়ন প্রত্যাশীদের। ঢাকা 18 আসন একটা গুরুত্বপূর্ণ আসন। এটা একটা ঢাকার প্রবেশদ্বার। ঢাকার প্রবেশদ্বার বলতে সেখানে 27টা ডিস্ট্রিক্ট সেখানে ইনভলভ। জনগণ বসে আছে যেখানে আমাদের প্রার্থীদের ডিক্লেয়ার হবে এবং সেটা অবশ্যই বিএনপির পক্ষের প্রার্থীদের ডিক্লেয়ার হবে। তো আমার নামে 329টা মামলা আছে। আমি যেহেতু দীর্ঘদিন ওই এলাকায় রাজনীতি করি এবং সততার সাথে মানুষ আমার উপরে আস্থা রাখে, সব মিলে পার্টি আমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এটাই বিশ্বাস করি ইনশাআল্লাহ। যুগপথ আন্দোলনের শরিকদের জন্য কিছু আসন দিয়ে বাকিগুলোতে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানান দলটির নীতি নির্ধারক পর্যায়ের এই নেতা। আবার কয়েকটি আসন রয়েছে যেখানে বিএনপি 2-3 জন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করছে, 2 জন প্রায় সমানভাবেই জনপ্রিয়তা। এদের জন্য কয়েকটি আসনে আমরা অপেক্ষা করে আছি, কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত দেওয়া হবে। 2-1টি ক্ষেত্রে যদিও অ্যানোমালি থাকে, সেটি আবার আমরা বসে মনোনয়ন বোর্ড নতুনভাবে চিন্তাভাবনা করবে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আবার পুনর্বিবেচনা করবেন। তবে যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদের নিরাশ করবে না দল। অনেক কষ্ট করে সিলেকশন করতে হয়েছে এবং কৃতিত্বটা পুরো চেয়ারম্যান সাহেবকে দিতে হবে, কারণ উনি নিজেই সার্ভে করে, 1টা 2টা 3টা সার্ভে করে একটা সুন্দর একটা নমিনেশন দিয়েছে। যারা নমিনেশন পায় নাই, সামনে তারও অনেক কিছু আছে, অনেক পদ আছে। লোকাল পলিটিক্স যারা করে, লোকালি অনেক পদ আছে, উপজেলা আছে, পৌরসভা আছে, জেলা পরিষদ আছে। এগুলো একটা একটা করে তাদেরকে দিয়ে ফিল আপ করা হবে। দল ও দেশের স্বার্থে নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তকে মেনে নেবে বলে প্রত্যাশা বিএনপির সিনিয়র নেতাদের। আশা করি একটি সুষ্ঠু নির্বাচন আমরা পারব। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। সন্দেহবশত বা উদ্দেশ্য প্রণীতভাবে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাজেহাল করা হতো বিগত স্বৈরাচার সরকারের সময়। তারই ধারাবাহিকতায় আইন হাতে তুলে নিয়ে এখনও চলছে মব। শুধুমাত্র গত 14 মাসে গণপিটুনিতে নিহতের সংখ্যা 216 জন। তবে পুলিশের দাবি, মব বন্ধে কঠোর অবস্থান তাদের। বিশেষজ্ঞদের মতে, মব ভায়োলেন্স বন্ধে সরকারের ঘোষিত দৃঢ় অবস্থান বাস্তবায়নের পাশাপাশি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে, না হলে এর রেশ গড়াবে আসন্ন নির্বাচনে। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 2 নভেম্বর রোববার গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন বগুড়ার শিবগঞ্জের 3 জন। 26 অক্টোবর চট্টগ্রামের আনোয়ারায় গরু চুরি সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে। 10 সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং এলাকায় গণপিটুনির ঘটনায় নিহত হন 2 জন। সুযোগ পেলেই আইন হাতে তুলে নেওয়ার প্রবণতায় হুমকিতে জীবন। কে অপরাধী, কে নির্দোষ, মব সৃষ্টিতে বোঝার সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর পরিসংখ্যান অনুযায়ী গত বছর সেপ্টেম্বর থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত 13 মাসে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে 204 জন নিহত হয়। আর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF বলছে, শুধু গত অক্টোবরে গণপিটুনিতে নিহত হয় 12 জন। বিশেষজ্ঞদের মতে ক্ষুব্ধ বা স্বার্থ উদ্ধারী এসব ঘটনার পেছনে মূল কারণ হিসেবে কাজ করে। এই অনৈতিক আইন বহির্ভূত বা বিধি বহির্ভূত চর্চার জায়গাটা যখন বেড়ে গেল এবং যথাযথ প্রতিবাদ আইনগত বা
যে ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গটা যখন খুব সীমিত হয়ে যাচ্ছে বা সীমিত থাকছে, তখনই যে মব যারা করতে চান বা মব মনস্ক ব্যক্তি যারা, তারা অনেক বেশি উৎসাহ উদ্দীপনা পাচ্ছে। এই জায়গাটাতে লাগাম টেনে ধরা খুবই প্রয়োজন এবং জরুরি ভিত্তিতে প্রয়োজন। তা না হলে এই মবের প্রসঙ্গ সামনের নির্বাচন পর্যন্ত, নির্বাচনের যে পরিবেশ বা নির্বাচনী মাঠে যে উত্তাপ, নির্বাচনে যে উত্তাপ, সেই নির্বাচনী উত্তাপকেও কিন্তু নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে। তবে পুলিশের দাবি, এমন অপরাধের সাথে জিরো টলারেন্স নীতি তাদের। মবের বিষয়ে আমাদের সবসময় জিরো টলারেন্স, কিন্তু একটা জিনিস হয় কি, মবের ক্ষেত্রে এটা একটা তাৎক্ষণিক রিয়াকশন। তো এখন এমন হয়, দেখা গেছে যে এমন একটা সংখ্যা বা গুজবের ভিত্তিতে মবটা তৈরি হয়েছে, এমনও দেখা গেছে। এখন পুলিশ সদস্য ইনিশিয়ালি এক ধরনের রিয়াকশন করে, সংখ্যা হয়তো কম থাকে, তখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। কিন্তু যখনই আমরা যাই তখন আমরা অতিরিক্ত ফোর্স সেখানে যে মোতায়েন হয় এবং প্রতিটা ঘটনায় কিন্তু মবের আমরা কিন্তু তদন্ত করা হয়েছে এবং তদন্ত এটা চলমান এবং বেশ কিছু ঘটনায় আমরা আসামিদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করেছি। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনগণকে সচেতনতার পাশাপাশি দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত সমাজ গড়ার তাগিদ বিশেষজ্ঞদের। জাহিদ রহমান, RTV, ঢাকা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদের ভেতর ছুরিকাঘাতে ইমরুল মিয়া নামে এক মুসল্লি নিহত হয়েছেন। পুলিশ জানায়, গত 22 আগস্ট জাভেদ মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সন্দেহভাজন হিসেবে ইমরুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান। এতে ক্ষুব্ধ হয়ে জাভেদের ভাই রুশেল মিয়া শুক্রবার জুম্মার নামাজ শেষে ইমরুল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে আলফাজ উদ্দিন আইয়ান নামে 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ইসখালী ইউনিয়নের মিঝি গ্রামে এ ঘটনা ঘটে। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে আবারও বেড়েছে দেশি পেঁয়াজের দাম। দেশি ভালো মানের পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা বেড়ে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গতকাল বিক্রি হয়েছিল 100 টাকা কেজি দরে। মোকামের সরবরাহ কমের কারণে খুচরা বাজারে দাম বেড়েছে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। পেঁয়াজের দাম বাড়লেও কমেছে আদা, রসুন ও ডিমের দাম। অন্যদিকে কাঁচা বাজারে বিভিন্ন সবজির দাম 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত কমেছে। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, বাজারে পেঁয়াজ সহ অন্যান্য জিনিসপত্রের দাম কেমন দেখছেন জানাবেন। জি ফারহিনা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলির কাঁচা বাজার। আপনাকে জানিয়ে রাখি প্রথমে যে পেঁয়াজের বাজার নিয়ে কিন্তু আবারও কিন্তু অস্থিরতা বিরাজ করছে, কারণ আমরা যেমনটি জানতে পেরেছিলাম যে গত 2 দিন আগে পেঁয়াজের ইনপুট পারমিট হবে, এমনটি কিন্তু একটা খবর ছড়িয়ে পড়েছিল। এর জন্য কিন্তু দাম কিছুটা বেড়েছিল। তবে আজকে আমরা যেমনটি জানতে পেরেছি যে পেঁয়াজ ভারত থেকে আমদানি হবে না বা ইনপুট পারমিট দেওয়া হবে না, যার জন্য কিন্তু আবার কিন্তু কেজি প্রতি 10 টাকা পেঁয়াজের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ খুচরা বাজারে আমরা যেটা খোঁজ নিয়ে দেখেছি, কেজি প্রতি দেশি পেঁয়াজ যেটি ভালো মানে সেটি 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং অন্যান্য যেসব পেঁয়াজ রয়েছে সেটি একটু নিম্নমানের সেটি 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাদের অভিযোগ যে ভারতের উপর নির্ভরশীল হওয়ার কারণে মূলত এইসব কিছু সিন্ডিকেট করে, অর্থাৎ মোকামগুলোতে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে তারা কিন্তু এই দামটি বৃদ্ধি করে দেয়। এতে কিন্তু খুচরা বাজারে কিন্তু প্রভাব পড়ে, আর এতে করে কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে পড়ে যায়। সেই সঙ্গে এদিকে কিন্তু পেঁয়াজের বাজারে কিছুটা অস্থিরতা বিরাজ করলেও কিন্তু অন্যান্য পণ্যের যেমনটি আদা, রসুনের বাজার কিন্তু কিছুটা স্থিতিশীল রয়েছে। আমরা যেমনটি দেখেছি গত 1 সপ্তাহ ধরে রসুন যেটি রয়েছে প্রকারভেদে সেটি দাম কিছুটা কমে 60 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আদাও কিছুটা দাম কমেছে, আদা কেজি প্রতি আপনার 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ডিমের দামটি কিন্তু কমেছে। ডিম আমরা দেখেছিলাম গত 3 থেকে 4 দিন আগে বিক্রি হয়েছিল 320 টাকা খাসি, অর্থাৎ 30টি ডিমে 320 টাকা বিক্রি হলো, সেটি এখন বিক্রি হচ্ছে 300 টাকা খাসিতে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কিন্তু কাঁচামরিচের দামটি কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। কাঁচামরিচ আমরা দেখেছিলাম 60-70 টাকা কেজি দরে বিক্রি হলো, সেটি এখন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এবং শুকনো মরিচের দাম সেটি কিন্তু কিছুটা কমে গেছে। শুকনো মরিচ আমরা দেখেছিলাম 250 টাকা কেজি দরে বিক্রি হলো, সেটি এখন 180 থেকে 200 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দুঃখের বিষয় যে এই সময় আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু অস্থিরতা বিরাজ করে, সেই অস্থিরতা কিন্তু আবারও শুরু হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছে সচেতন মহল। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং, সেই সঙ্গে সরকারি পদক্ষেপ নেওয়া জরুরি, এমনটাই কিন্তু বলছে সচেতন মহল। তো ফারহিনা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আজিজ।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুসলেহ শাফি নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গেছেন। ভোরে চট্টগ্রাম নগরের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয় তার। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত মুসলেহ শাফির বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চৌধুরীপাড়ার কলেজ রোড এলাকায়। চিকিৎসকরা জানান, প্রায় 2 মাস ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। প্রথমে জন্ডিস, তারপরই ডেঙ্গুতে আক্রান্ত হন। 3 দিন বিরতির পর আবারও কুয়াশা পড়তে শুরু করেছে কুড়িগ্রামে। সকালে ঘন কুয়াশার ঢাকা পড়েছে রাস্তাঘাট সহ চারদিক। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহন। কুয়াশা আর শীতল বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে ঠান্ডা। এ সময় গায়ে পড়তে হচ্ছে গরম কাপড়। দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধ সহ শ্রমজীবী মানুষ। কুড়িগ্রাম আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, 22 অক্টোবর থেকে শীতকালীন আবহাওয়া রেকর্ড শুরু হয়েছে এ জেলায়। এই মুহূর্তে কুয়াশা নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে কুয়াশার পাশাপাশি শীত কতটা দাপট দেখাচ্ছে? এছাড়া কোনো রোগ বালাই কি দেখা দিয়েছে কিনা জানাবেন। ফারহিনা, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রাম কিন্তু সবার আগেই শীত পড়ে, যেহেতু এটা উত্তরের জেলা। তো আজকে কিন্তু সকাল 9টা পর্যন্ত কুয়াশার আধিক্য ছিল, এখন কিন্তু কুয়াশাটা কেটে গেছে, অনেকটা রোদ উঠেছে। তবে আপনাকে জানিয়ে রাখছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু এই জেলায় কুয়াশা পড়তে থাকে এবং তার পরের দিন সকাল 9টা পর্যন্ত কিন্তু কুয়াশার আধিক্য থাকে এবং এর জন্য কিন্তু সকালে যারা কাজে যোগদান করে তারা কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াও সকালে যারা শিশুরা রয়েছে, যারা স্কুলগামী শিশুরা রয়েছে, তারাও কিন্তু এই কুয়াশার জন্য কিন্তু দুর্ভোগ পোহায়। আর এই পরবর্তীতে আবহাওয়ায় কিন্তু ইতিমধ্যে রোগবালাই শুরু হয়েছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের জ্বর, সর্দি, কাশি এইসব কিন্তু লেগেই আছে। আমরা হাসপাতালগুলোতে খোঁজখবর নিয়ে দেখেছি, হাসপাতালগুলোতে কিন্তু এসব রোগী কিন্তু এখন ভিড় জমাচ্ছে। বেশিরভাগ আউটডোরে চিকিৎসা নিয়েই চলে যাচ্ছেন বাড়িতে, এমনটাই জানিয়েছে কর্মরত চিকিৎসকরা। তো আরেকটি বিষয় রয়েছে যে এই সপ্তাহ জুড়ে এই জেলার তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আজকে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো আবহাওয়াবিদরা বলছেন যে তাপমাত্রা দিনে দিনে আরও কমে আসবে এবং শীত প্রকট আকার ধারণ করবে। ফারিনা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ। কাগজে কলমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3 চাকার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে তার তোয়াক্কা না করে মহাসড়কটির সীতাকুণ্ড ও মিরসরাই অংশে দাপিয়ে বেড়াচ্ছে এসব নিষিদ্ধ যানবাহন। হাইওয়ে পুলিশের চোখের সামনে অনিয়ম হলেও অনেকটাই নির্বিকার দেখা যায় তাদের। এতে একদিকে বাড়ছে দুর্ঘটনা, অন্যদিকে ব্যাহত হচ্ছে সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড মিরসরাই অংশের দৈর্ঘ্য প্রায় 67 কিলোমিটার। দুর্ঘটনা নিয়ন্ত্রণে মহাসড়কটিতে 3 চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও বাস্তবতা পুরোপুরি ভিন্ন। আইন অমান্য করেই মহাসড়কটিতে প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে শত শত 3 চাকার যানবাহন। এতে পথচারীদের পাশাপাশি বিপাকে পড়ছেন বাস, ট্রাক সহ দূরপাল্লার পরিবহনের চালকরা। এছাড়াও প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, যেখানে প্রাণ হারাচ্ছেন অনেকেই। যেহেতু এটা মহাসড়ক, ঢাকা চিটাগাং হাইওয়ে রুট, প্রতিদিন প্রায় 30-40 হাজার গাড়ি রেগুলার আপ ডাউন করে, দ্রুত যানবাহন বেশি চলাচল করে। যেহেতু এগুলা এই 3 চাকা গাড়িগুলা জায়গায় জায়গায় স্টপ করে, সেই জন্য দুর্ঘটনার প্রবণতা একটু বেশি হয়। মহাসড়কে 3 চাকার যান বন্ধ করা উচিত, কারণ এগুলোর কারণে অনেক সমস্যা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্লাস অনেক জনদুর্ভোগ হচ্ছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, প্রচুর প্রাণহানি ঘটছে। আমি কর্তৃপক্ষের কাছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন করব, খুব দ্রুত এটি বন্ধ করা হোক। চলতি বছরের প্রথম 10 মাসে মহাসড়কটি সীতাকুণ্ড মিরসরাই অংশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 104 জন, যার প্রধান কারণ 3 চাকার যানবাহনের অতিরিক্ত গতি, উল্টো পথে যাত্রা সহ যত্রতত্র পার্কিং। পুলিশের চোখের সামনেই অনিয়ম হলেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানতে চাইলে নানা সীমাবদ্ধতার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। 3 হুইলার বন্ধ করা কোনো কঠিন বিষয় না, কিন্তু আমরা কালকে 3 হুইলার বন্ধ করলে তার যে চাপটা, তাদের জীবন জীবিকার বিষয়টা তো আবার কেউ না কেউ কাউকে না কাউকে সরকারকে মনে রাখতে হয়। সুতরাং আমাদের খুব ব্যালেন্স করে আসলে চলতে হয়।
সমস্যা সমাধানে নিয়মিত মাইকিং অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এই নিষিদ্ধ যানজট যেন মহাসড়কে চলাচল না করা হয় সেজন্য আমরা মাইকিং এর ব্যবস্থা করতেছি এবং এই যানগুলোর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করে আমরা প্রসিকিউশন দাখিল করতেছি। আমরা অতি শীঘ্রই এই মোবাইল কোর্ট পরিচালনা করব। যেহেতু আপনার ট্রাক পার্কিং ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ ছিল, ওই বিষয়ে আমরা মোবাইল কোর্ট শেষে এই 3 হুইলার বিষয়ে অতি সত্বর আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। 2015 সালে দেশের 22টি মহাসড়কে 3 চাকা যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার, যার প্রজ্ঞাপন জারি হয় 2019 সালের আগস্টে। সুলাইমান কবির, RTV। এক যুগেও চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ভবন। দফায় দফায় সময় বাড়াচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ না হওয়ার পাশাপাশি যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। পটুয়াখালী থেকে স্টাফ রিপোর্টার মুফতি সালাহউদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দক্ষিণ উপকূলের উন্নত চিকিৎসার ভরসাস্থল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালটি 2014 সালে প্রতিষ্ঠিত হয়। পরের বছর শুরু হয় কলেজের অবকাঠামো নির্মাণ। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল 2024 সালের জুনে। 2 দফায় সময় বাড়িয়ে 90% কাজ শেষ হলেও নেই বিদ্যুৎ সংযোগ, অক্সিজেন লাইন। ফলে পুরনো ভবনে চিকিৎসার জন্য ভিড় করছেন ধারণ ক্ষমতার 3 গুণ রোগী। খালি থাকছে না বারান্দা, করিডোর, মেঝে, কিছুই। এদিকে ক্লাসরুমের স্বল্পতায় ব্যাহত হচ্ছে কলেজের শিক্ষা কার্যক্রমও। অন্য একটা ব্যাচকে বসে থাকতে হয়, তার ক্লাস করতে বাইরে থেকে বাইরে ওয়েট করতে হয়। 75 জন করে স্টুডেন্ট আছে, কিন্তু 75 জন করে স্টুডেন্ট হওয়ার পরেও সেই একই বিল্ডিং আমাদের ক্লাস করতে হচ্ছে। বারবার মন্ত্রণালয়ে যোগাযোগ করার মাধ্যমে আংশিক চালু করা হয়েছে, যা আমাদের শিক্ষা ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা তৈরি করছে। আমাদের জন্য স্টুডেন্ট বেশি, কিন্তু আমাদের হচ্ছে ক্লাসরুম কম। আমাদের সদর হসপিটাল প্র্যাকটিস করতে হচ্ছে, সেখানে সেরকম ইকুইপমেন্টস নেই, রুগী নেই, আমরা কোথায় আমরা ইউজ করবো? সময় বাড়ালেও দেখা যায় কাজের অগ্রগতি হয় না। যাতে কাজের অগ্রগতি হয় সেজন্য মানে এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের আসলে আরো মনোযোগী হওয়া উচিত। আগামী জুনের মধ্যে নতুন ভবনে কার্যক্রম শুরুর আশা এই কর্মকর্তার। 2025 সালে এসেও কিন্তু আমাদের সেই 500 শয্যা হাসপাতাল আমরা চালু করতে পারি নাই। আমরা এখনো সেই 250 শয্যা সদর হসপিটালে আমরা চিকিৎসা দিচ্ছি। আগামী জুন 2026 পর্যন্ত এটাকে বর্ধিত করা হয়েছে। তবে আমরা আশা করি যে আগামী 2 মাসের ভিতরেই আমরা এর কার্যক্রম অনেকটাই শুরু করতে পারব। দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবার ভরসাস্থল হাসপাতাল ভবনের কাজ দ্রুত শেষ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসরুমের সংকট দূর করার দাবি সবার। নাদিরা সুলতানা, RTV। নানা সমস্যায় জর্জরিত ঝিনাইদহের 2টি আবাসন প্রকল্পের বাসিন্দারা। অস্বাস্থ্যকর ও শিক্ষার অনুপযুক্ত পরিবেশ, সুপেয় পানির সংকট এবং 3 বেলা খাবারের অনিশ্চয়তায় মানবেতর জীবনযাপন করছেন তারা। প্রকল্প দুটি দীর্ঘদিন এমন সংকটের মধ্যে দিয়ে গেলেও মেলেনি কোনো সাহায্য। সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ঝিনাইদহ থেকে শিপুল জামানার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2 যুগেরও বেশি সময় ধরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 12 বাজারের 12 আউলিয়ায় সরকারি খাস জমিতে ঝুপড়ি ঘর তুলে বসবাস করে আসছিলেন ভূমিহীনরা। গত বছর সরকারি প্রকল্পের আওতায় বেদে সম্প্রদায় সহ 80টি পরিবারকে পাকা ঘর দেওয়া হয়। তবে কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় 3 বেলা খাবার জোগাতেই হিমশিম খাচ্ছেন এখানকার বাসিন্দারা। 5টি অগভীর নলকূপের 3টিই নষ্ট হয়ে গেছে। অপরিচ্ছন্ন পরিবেশে প্রতিনিয়ত অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। দিন যাচ্ছে খুব কষ্ট হয়, কারেন্ট বিল বেশি, কেউ কোনো সহায়তাই করে না, কোনো কাঠমাট চাইল মাল তেল মেল আমরা পাইনি। এখানে সরকারি এখানে ঘর করে দিয়েছে, তেমন করে কিছু পাইনি, কোনো অনুদান পাইনি, তার জন্য মেলা কষ্ট আছি আমরা। 12 বাজারের জগন্নাথপুর গ্রামে স্বপ্ননীর নামে আরেকটি আবাসন প্রকল্পেরও একই দশা। বেদে, ভিক্ষুক, দিনমজুর সহ 59টি পরিবারের বসবাস এখানে। তাদের জন্য নেই বিশুদ্ধ পানি, শিক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা। ছেলে পেলে নিয়ে অনাহারে আসি, গ্রাম তো গ্রামে পানি আনতে যাই, 2 হাজার কারেন্ট বিল দিই বেশি বেশি। কোনোদিন আমরা এসব পাইনি জীবনে। আমার পানির জ্বালায় কি কষ্ট, পানি ওই মাথাতে পানি নিয়ে আসতে হয়। নানা সমস্যায় ভুগতে থাকা 2টি আবাসন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি পরিদর্শন শেষে আপনারা যে বিষয়গুলো বললেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। অসহায় মানুষগুলোকে আত্মনির্ভরশীল করতে সরকারি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার অনুরোধ সচেতন মহলের। আব্দুল হামিদ, RTV।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ঋষিঘাট এলাকায় গত ৫৪ বছরেও একটি ব্রিজ হয়নি। এক পাশে দিনাজপুর, অন্য পাশে গাইবান্ধা জেলা হওয়ার কারণেই ব্রিজের বিষয়ে কেউ গুরুত্ব দিচ্ছে না, অভিযোগ ভুক্তভোগীদের। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ব্রিজের বিষয়ে উপর মহলে আলোচনা করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদনে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। এ চিত্র দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ঋষিঘাট এলাকার করতোয়া নদীর। পানি বাড়লেই যে পথে জীবন বাজি রেখে প্রায় ৫ লাখ মানুষকে চলাচল করতে হয় নৌকায়। এ কারণেই এ পথে যাতায়াতের অপর নাম চরম দুর্ভোগ ও উৎকণ্ঠা। কৃষি নির্ভর ও জনবহুল অঞ্চল ঋষিঘাট, একই সাথে ঘোড়াঘাট ও পলাশবাড়ী উপজেলার সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ পথ। বর্ষা মৌসুমে এ পথে কৃষিপণ্য আনা নেওয়ায় কৃষকদের সময় ও অর্থ দুটোই অপচয় হয়। অপরদিকে আশঙ্কাও বেড়ে যায় দুর্ঘটনার। একমাত্র ভরসা নৌকাও এখন মৃত্যুফাঁদ। বহুদিন আগে থেকে শুনতেছি যে রংপুর ডিস্ট্রিক্ট থেকে পুল করার না পেয়ে পুল করার কথা শুনি, কিন্তু কোনো ব্যবস্থা নেই। নদীর ওই পাশে আমাদের প্রাইভেট কুচিকাঁচা ছেলেমেয়ের যাতায়াতের সময় অনেক নৌকা ডুবে অনেকেই মারা গেছে। স্বাধীনতার ৫৪ বছরের সরকার কেবল এলো আর গেল, কিন্তু দুই জেলার মানুষের জন্য একটা ব্রিজ নির্মিত হলো না। জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও বাস্তবায়নে কোনো উদ্যোগ নেননি কেউই, এমন অভিযোগ স্থানীয়দের। আসলে ওপারে দাঁড়িয়ে থাকা লাগে অনেকক্ষণ, না হলেও যদি পানি বেশি হয় তাহলে ওপারে অন্তত ২ ঘন্টা, এ পাশেও ২ ঘন্টা। এটা ব্রিজ না হচ্ছে না, মনে করে বন্যা মধ্যে কাজের মধ্যে গাড়ি যায় না, কিছু যায় না, খুব মুশকিল হয়। এদিকে নদীটির ঘাট গাইবান্ধা জেলার ভেতরে হওয়ায় কাজ করতে পারছেন না বলে জানান ইউপি চেয়ারম্যান। অনেক দিন থেকে আমরা শুনছি এটা হবে, কিন্তু আসলে আজ পর্যন্ত আমরা একটা বাস্তবায়ন চোখে পড়ে নেওয়া বা এই ব্যাপারে কোনো উদ্যোগ নিতে আমরা দেখিনি। তো আমি সরকারের কাছে অনুরোধ করব যে এটা জনগুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাকে গুরুত্বের সহিত এই ব্রিজটা যাতে হয় দ্রুত। দুর্ভোগ লাঘব ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। রংপুর নগরীতে অটোরিকশা ও ৩ চাকার ইজিবাইকের দাপটে নাকাল নগরবাসী। সিটি কর্পোরেশনের বৈধ লাইসেন্স ও কাগজপত্র ছাড়াই অবাধে চলছে অবৈধ এসব যান। এর ফলে ভোগান্তিতে পড়ছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের চেয়ে বেশি ব্যাটারি চালিত ইজিবাইক ও রিকশার নিবন্ধন দিয়েছে সিটি কর্পোরেশন। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। বিভাগীয় শহর রংপুরে মাত্র ৫,৫০০ অটোরিকশার বৈধ কাগজপত্র দিয়েছে সিটি কর্পোরেশন। তার বিপরীতে চলাচল করছে প্রায় ৫৫,০০০ অটোরিকশা। সিটি কর্পোরেশনের তথ্য বলছে প্রায় ৯৫% অটোরিকশার নেই বৈধ কাগজপত্র। এতে সিটি বাজার সড়ক থেকে প্রেস ক্লাব পর্যন্ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এদিকে রংপুরের জাহাজ কোম্পানি থেকে সিটি বাজার পর্যন্ত ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকান। এতে বিভাগের ৮ জেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা পড়েছেন ভোগান্তিতে। নগরবাসী বলছে যানজট নিরসনে সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশের নেই কোনো উদ্যোগ। আমরা কলেজে ঠিকমতো সময়ে পৌঁছাইতে পারি না, যাওয়ার সময় আমাদের যেখানে ২০ মিনিট লাগে সেখানে আবার ৪০ মিনিটও লাগে। আমি মনে করি যে এরা শুধু অটো রিক্সা ব্যবহার করছে, তাদের নাই, এগুলো সব বাতিল করে দেওয়া। এ বিষয়ে সিটি কর্পোরেশনের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জেলার অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানান, মহানগর এলাকায় অবৈধ ইজি বাইক ও রিকশার বিরুদ্ধে অভিযান চলছে। যানজট নিরসনে তাদেরও যে একটা ভূমিকা আছে, এই ভূমিকায় যদি তাদেরকে সচেতন করা যায়, সেজন্য আমরা 7 দিন আটক রাখার একটা উদ্যোগ গ্রহণ করেছি। শহরে যানজট মুক্ত করতে তাদের যে ভূমিকা, এটা তাদেরকে বুঝিয়েছি এবং তারা কমিটমেন্ট দিয়েছে যে নাম্বার প্লেট ছাড়া তারা শহরে আসবে না। এটা মনে করি আমাদের নতুন উদ্যোগ, খুব শীঘ্রই এটার ফলাফল আমরা শহরে দেখতে পাবো। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ব্যাটারি চালিত এসব যানবাহন নিয়ন্ত্রণের কথা বলা হলেও কার্যকর উদ্যোগ না থাকায় কমেনি জনদুর্ভোগ। বরং যত দিন যাচ্ছে ততই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায় ছাড়া আশ্বাসে এলাকাবাসীর মনে বাড়ছে বিরক্তি আর ভোগান্তি। লিওন আজাদ, আরটিভি। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।